জি24 ঘন্টায় ৫ কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। ফাঁসি হলো না সঞ্জয় রায়ের। আরজিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে, আর সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা। সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত কিনা এই নিয়ে যখন তর্ক চলছে, তরজা চলছে, তখন নতুন করে তার ফাঁসি না হওয়া নতুন করে বিতর্ক শুরু হলো। আমাদের সঙ্গে যারা ইতিমধ্যেই রয়েছেন একটু আলাপ করে দিয়ে, আমাদের সঙ্গে বিজেপির সজল ঘোষ রয়েছেন, আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে প্রাক্তন ডিজি অধীর শর্মা রয়েছেন, এবং আমাদের সঙ্গে থাকবেন সিপিএমের শতরূপ ঘোষ, আমাদের সঙ্গে থাকবেন জুনিয়র চিকিৎসক আরিফ লস্কর, এবং আইনজীবী সেজুতি চক্রবর্তী থাকবেন। সেজুতি তিনি সঞ্জয় রায়ের আইনজীবী। আমি এই জায়গা থেকেই শুরুতে সজলদার কাছে আসবো। সজলদা, এই যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এই বিষয়টা বিচারকের মনে হয়নি, এটা মনে করানোর দায় তো সিবিআই এর ছিল। এটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যা করলেন না। ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবে, কারণ সিবিআই তার কাছে একদম সমস্ত রকম যতটুকু এভিডেন্স তার কাছে ছিল সেগুলো তারা দিয়ে, এবং তাদের ডিমান্ড একটাই ছিল যে এটাকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে বিচার করা উচিত। এখন জাজ কেন দিলেন না সেটা জাজের বিষয়, কিন্তু আমরা একজন বাংলার মানুষ হিসেবে বা ভারতীয় জনতা পার্টির একজন প্যানেলিস্ট হিসেবে যেভাবেই বলুন না কেন, এই রায়তে আমি বা আমরা কেউই সন্তুষ্ট নয়। এবং আমার মনে হয় এই রায় বিচার ব্যবস্থার উপরে মানুষ মানে প্রশ্ন তুলে দেবে, বিচার ব্যবস্থার প্রতি মানুষ তদন্তের উপরেও তো প্রশ্ন আছে তো থাকবেই তো, একদম নিশ্চয়ই আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি সিবিআই এর মুখপত্র নয়, সিবিআই কে গার্ড করার কোনো ইচ্ছে নেই। সিবিআই ভালোভাবে অ্যাক্টিভ থাকলে অনেক তৃণমূলের নেতা, পিসি ভাইপো শুদ্ধ সবাই জেলে যেত, এই নিয়ে আমার কোনো দ্বিধা নেই মনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর সিবিআই কিসের উপর চলে? একটা তদন্তকারী সংস্থা সবসময় চলে হচ্ছে কিছু প্রমাণের ওপরে, তথ্যের ওপরে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মানে 4 দিন বলে একটা কথা আছে যে প্রথম রাত্রে বেড়াল মারতে হয়। মুখ্যমন্ত্রী এক্ষেত্রে 4 রাত পেয়েছিলেন। যা যা মারার এই তদন্তের তিনি সব মেরে সাফ করে দিয়েছেন। আপনি বলুন কিসের ওপরে হবে? আচ্ছা, আমি এই জায়গাতে সজলদা আসবো আপনার কাছে। শেষ করেন না, আমি আসবো। আমি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এসছে। কোনো লাভ হলো না, ফাঁসির সাজা হওয়া উচিত ছিল গরিষ্ঠমূল, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি। প্রথম থেকেই কড়া শাস্তি চেয়েছিলেন, এমনটাই অভিষেক জানালেন, এবং এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে? দেখো, আরজিকর মামলা রায় ঘোষণা করেছেন বিচারক, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিযুক্ত দোষীর সর্বোচ্চ সাজা আমৃত্যু যাবজ্জীবন দিয়েছেন। কিন্তু একটা প্রত্যাশা ছিল যেন কোথাও মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে। এই অবস্থায় নানারূপ চর্চা শুরু হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার ঘনিষ্ঠ মনে জানিয়েছেন যে কোনো লাভ হলো না, এই ঘটনায় ফাঁসির সাজা হওয়াই উচিত ছিল, এবং প্রথম থেকে তিনি কড়া শাস্তির পক্ষে সওয়াল করে এসেছেন। এবং 9ই আগস্ট যখন এই ঘটনা ঘটেছে, 10ই আগস্ট দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার যে সভা ছিল সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কড়া শাস্তি হিসাবে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়াই উচিত, যাতে এই ঘটনা আগামী দিনে আর ঘটাতে সাহস না পায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে রায় এসেছে তাতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুশি নন, সন্তুষ্ট নন, সেটা কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ প্রবীর। আমি এই জায়গা থেকেই সজলদা আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দিষ্ট করে বলেছেন পুলিশের হাতে যদি তদন্ত থাকতো তাহলে এত ফাঁসির সাজা হতো। উনি উদাহরণ দিলেন জয়নগরের, গুরাপের, কৃষ্ণনগরের। আমি আপনাকে আর একটা উদাহরণ টেনে বলি, সেটা হচ্ছে কামদুনির। লোয়ার কোর্টে ফাঁসির সাজা হয়েছিল। ফাঁসির সাজা হওয়ার পর ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে গেছিল। ফাঁসির আসামি যদি হাইকোর্ট থেকে বেকসুর খালাস হয়, তাহলে আপনি ভাবুন লোয়ার কোর্টের জাজের জাজমেন্টটা কতটা খারাপ ছিল। তার ফাঁসি হওয়া উচিত কথা আমি বলবো না, এত বড় কথা বলার, কিন্তু এটা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন ঘটনা। কড়া শাস্তি সবাই চেয়েছিল, কেউ লঘু শাস্তি চাইনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি একজন শিক্ষিত মানুষ, শুধু আবেগে ভাসলে হবে না, বাস্তবের সাথে চলতে হবে। আপনি কিসের ভিত্তিতে দাঁড়িয়ে বলবেন আপনি দ্বিতীয়বার পোস্টমর্টেম করার জন্য বডিটা পাননি? যেটা আনিস খানের ক্ষেত্রে প্রথমবারে একরকম রিপোর্ট ছিল, দ্বিতীয়বারে আরেক রকম রিপোর্ট ছিল, সেটা আপনি এখানে পাননি। এখানে আপনি বায়োলজিক্যাল এভিডেন্স হিসেবে পাশের বাড়ির পাশের ঘরটা, ওই ঘরের পাশের ঘরটা যেটা হাত মুখ ধোয়া হয়েছিল বলে বাথরুম, বহু চর্চা, না হ্যাঁ, সেটা তো আরেকবার মনে করাতে হবে, চর্চা হলেই তো হলো না। এর বেশি আর সম্ভব নয়। আপনি কিসের ওপর করবেন তদন্ত? তো প্ল্যানচেট করে করা যায় না। আমি আবারও বলছি, সিবিআই যদি সঠিকভাবে চলতো, আজকে তৃণমূলের সব নেতা জেলে থাকতো, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই।
তৃণমূলের নেতা বলেছি যখন না, তাহলে তখন থাকলে থাকতো। আমি সেটা ও ফালতু কথা এগুলো বলে এখন না মকারি করছে, এগুলো মকারি করছে। আমার বক্তব্য যেটা হচ্ছে না এখন যেটা হচ্ছে যে আপনাকে ভাবতে হবে যে আপনি কোনো কিছু পাননি, কোনো বায়োলজিক্যাল এভিডেন্স নেই, এখন তো আর পিটিএ কথা বলানো যাবে না সেখানে। না ভাই পরে কথা বলবে, আমি বলিনি নার্কো অ্যানালিসিস করতে সেখানেও সেই ব্যক্তির অনুমতি নিতে হয়, তারা সেখানেও দেননি। আপনি বল হ্যাঁ সে আইন তো মেনে নিয়েছে সে আইন, এবারে আপনি বলুন সেই আইনের মাঝে পড়ে আপনি কিভাবে এইটাকে নিয়ে আসতেন? এই শাস্তি না হওয়ার দায় আজ সিবিআই এর ঘাড়ে পড়েছে, এই কথা কোনো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু দায়িত্ব নিয়ে এই শাস্তি যাতে না হয় তার ব্যবস্থা যেটা করেছে সেটা কলকাতা পুলিশ। আচ্ছা আমি আসবো, আমি এই জায়গা থেকে আমি একটু সেজুতি চক্রবর্তী রয়েছেন সঞ্জয় রায়ের আইনজীবী, আমি একটু সেজুতির কাছে আসবো। সেজুতি, এই যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এই জায়গায় গোটা বিষয়টা আটকে গেল, ওর সঞ্জয় রায়ের ফাঁসি আটকে গেল, এটাকে আপনারা কোর্টে ঠিক কিভাবে প্রডিউস করতে পারলেন? হ্যাঁ নমস্কার। আজকে ভার্ডিক্টের পরে সেন্টেন্সিং এর জন্য ছিল হিয়ারিং এর সুযোগ ডিফেন্সকে দেওয়া হয়েছিল, এবং সেখানে আমরা সুপ্রিম কোর্টের নিজস্ব জাজমেন্টসের ওপরে রিলাই করে সাবমিশন করি, এবং 10টার ওপরে জাজমেন্টস আমরা সাইট করেছিলাম জজ সাহেবের কাছে, এবং সেটাতে বিভিন্ন কিছু সুপ্রিম কোর্টের নিজস্ব জুরিসপ্রুডেন্সি বলছে যে যদিও ডেথ পেনাল্টি ইজ নট আনকনস্টিটিউশনাল পারসে, তবুও কোন কোন ক্ষেত্রে ডেথ পেনাল্টি থেকে দূরে থাকা কোর্টের পক্ষে কোর্টের দরকার, ইন দ্য সেন্স দ্যাট যখন ছোট্ট একটা লাইন বলবো, অনেক জুরিসপ্রুডেন্সটা অনেক লম্বা, যে যেখানে ডেথ পেনাল্টি ছাড়া প্রতিটা দরজা বন্ধ একটা মানুষের সংশোধনের, সেই ক্ষেত্রেই একমাত্র ডেথ পেনাল্টিটার দিকে ঝোঁকা উচিত কোর্টের। সেই বাকি অল্টারনেটিভ অপশন যেটা সুপ্রিম কোর্ট বলছে সেইগুলো যখন খোলা থাকে এবং সেইগুলো দেওয়ার জায়গা থাকে, সেখানে ডেথ পেনাল্টিটাকে অ্যাভয়েড করাই উচিত। না তাহলে কি সে যদি সঞ্জয়ের সংশোধনের একটা সুযোগ দেওয়া হলো, বা তার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয়েছে আদালতের? সম্ভাবনা আছে বলে নিশ্চয়ই মনে হয়েছে, তার জন্যই এই ভার্ডিক্টটা এসছে, এবং যেটা জজ সাহেব ওপেন কোর্টেও বলেছেন, এবং এরপর যখন জাজমেন্টটা রিলিজ হবে তখনও সবাই দেখতে পাবে যে উনি পরিষ্কার লানেট কোর্ট জানিয়েছেন যে দিস ইজ নট দ্য রেয়ারেস্ট অফ রেয়ার কেস। উনি এই একটি রিজন সাইট করেছেন ওপেন কোর্টে যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয় বলে he was not inclined to give a death penalty. সে যদি আপনাদের কি মনে হয়, আপনারা অবভিয়াসলি প্রত্যেকেরই আইনি সাহায্য পাওয়ার অধিকার আছে, এতে ব্যক্তিগতভাবে আপনার ওপরে রাগ ক্ষোভ কিছু নয়, কারণ আপনি আপনার কাজটা করেছেন, আপনারা আপনাদের কাজটা করেছেন আইনজীবী হিসাবে। আপনাদের কাছে নির্দিষ্টভাবে জানতে চাইছি, এই ঘটনায় সঞ্জয় একমাত্র অপরাধী বলে এখনো পর্যন্ত যে উঠে এসছে, এটা কি আপনাদের মত, না আপনাদের ভিন্ন মত রয়েছে? সঞ্জয় এই কাজ করতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ সঞ্জয় বা যে কোনো অ্যাকিউজড, আমি আমার সিনিয়রদের থেকে যা শিখেছি যেটা হচ্ছে ক্রিমিনাল ট্রায়ালে একজন ডিফেন্সের জায়গাটা খুবই কম, দেয়ার ইজ আ ভেরি লিমিটেড স্কোপ। আমার এগেনস্টে স্টেট একটা কেস খাড়া করছে এবং সেখানে যা প্রমাণ যা কিছু ওরা নিয়ে আসছে তারা নিয়ে আসছে, এবং মাই রোল ইজ অনলি টু অ্যাভয়েড দোজ অ্যান্ড শো দ্য কোর্ট দ্যাট আই ওয়াজ নট দেয়ার অর আই এম নট আ পার্ট অফ ইট। আর যে কোনো ক্রিমিনাল ট্রায়ালে কিন্তু ডিফেন্সের স্কোপটা এইটুকুই, যতটুকু আমি বুঝি। বাদবাকি কি করে ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল বা ইত্যাদি, সেগুলো ইনভেস্টিগেশনের রোল, সেই বিষয়ে ডিফেন্সের কিছু বক্তব্য থাকতে পারে না। আচ্ছা, আমি জায়গা থেকে অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, তাহলে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা ফাঁকফোকর থেকে গেল? দেখুন, পুরো কেস রেকর্ডটা না দেখে এই ধরনের আলপটকা মন্তব্য আমি করবো না। যাদের ধারণা তদন্ত কিভাবে হওয়া উচিত, কিভাবে হয়েছে, সব মুছে গেছে, তারা বেসিক্যালি কিছুই দেখেননি। টোটাল নাম্বার অফ উইটনেসেস কত ছিল, কি ডকুমেন্ট ছিল না ছিল, গোটাটা যেটুকু যারা দেখতে পেয়েছেন তারা জানবেন যে 50-এর বেশি প্রসিকিউশন উইটনেস ছিল। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির যিনি টেস্টগুলো করেছিলেন, ভেরিফাইগুলো করেছিলেন স্যাম্পেল, তিনিও উইটনেসের মধ্যে ছিলেন। আজকে যা যা বক্তব্য বিজেপির নেতারা টিভিতে এসে বলছেন যেটা হয়নি সেটা হয়নি, 4 রাত 5 রাত, সেগুলি কোনো কিছুই সিবিআইয়ের চার্জশিটে অ্যাকর্ডিং টু যাবতীয় যারা ভেরিফিকেশন করেছেন ওই স্যাম্পেলগুলির বা নতুন করে টেস্ট করেছেন, যা যা করেছেন সেখানে কিছু দেখা যাচ্ছে না। এবার সেটা যদি হয়ে থাকে কিন্তু দেখা না যায়, তাহলে সিবিআইকেই প্রশ্ন করতে হবে, সেটা বিজেপি তার মতো করে করুক, আমি তাতে যাব না। আমি এই রায়ের একটা দিক আপনার উল্লেখ করতে চাই। আমরা দেখেছি রিসেন্ট পাস্টে হায়ার জুডিশিয়ারি, বিশেষ করে কলকাতা হাইকোর্টের একাংশের মিডিয়াতে হিরো সাজার খুব শখ হয়েছিল। তারা বিভিন্ন বিষয় এমন সব মন্তব্য করতেন, এমন সব রায় দিতেন যাতে খুব হিরো হিরো একটা ব্যাপার হয়।
খুশি? এক সেকেন্ড, না, ফাঁসি না এখানে হওয়ায় খুশি। শুনে নিন না, আমি যেটা জানতে শুনে, চাই, just এক্ষুনি এটা- বলে দিচ্ছি, এক্ষুনি বলে মনে দিচ্ছি, হচ্ছে এক্ষুনি বলে ফাঁসি না দিচ্ছি, হওয়ায় আরে খুশি। এক্ষুনি আপনাদের দলে যাবে তো সঞ্জয়, এক্ষুনি বলে দিচ্ছি। এরপরে হচ্ছে লোয়ার জুডিশিয়ারির আপনার দলে এই আছে তো, ক্ষেত্রে, এটা মানছেন তো? হ্যাঁ শুভেন্দুর আমার দলে দলে তো আছে, আছে। শুভেন্দুর দলে, আপনার দলে আছে যাকে তো? বললেন না জেলে যাওয়ার কথা ছিল। এক্ষেত্রে জাজ সাহেবের সামনে যা রেকর্ড ছিল, যা উইটনেস ছিল, যা এভিডেন্স ছিল, তার ভিত্তিতে তিনি কোনো রকম ক্যাঙ্গারু কোর্টের ফাঁদে পা না দিয়ে, জনতার আবেগ কোন দিকে অ্যাপারেন্টলি সেসব না দেখে জাস্ট জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে যে রায়টা দিয়েছেন, আমি তাকে বাহবা জানাই যে লোয়ার জুডিশিয়ারির এই মেরুদণ্ড আছে যেটা হায়ার জুডিশিয়ারির একাংশের কোট আনকোট অভিজিৎ গাঙ্গুলিয়ান কোম্পানি তাদের নেই। কারণ মিডিয়াতে হিরো সাজতে হলে তাই সহজেই এখানে ফাঁসি দিয়ে দিতে পারত, সত্যি ও হিরো, সবাই মমতা হাততালি ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে বলতে পারে। সবাই মমতা হাততালি ব্যানার্জি দিত বলতে যে সন্তুষ্ট গণ নয়। ও আবেগ বলছে ছিল সন্তুষ্ট হয়েছে। ফাঁসি। এক্ষেত্রে তিনি গণ আবেগের দিকে গেলেন না, তার সামনে যা রেকর্ড ছিল, সিবিআই যা প্লেস করেছিল তার ভিত্তিতে রায় দিয়েছেন। অর্থাৎ পাবলিক পারসেপশনে সিবিআই আবার ব্যাক অনিমা, এটা করেছে। পাবলিক নয়, রাজ্যের তরফে দাবি করা হচ্ছে, 100 বার সিবিআই তরফ থেকে রাজ্যের দাবি করা তরফে হচ্ছে। তৃণমূল কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সাধারণ মানুষ বলুন, আমি জানি না সিবিআইএম স্ট্যান্ড ইন জেনারেল ক্যাপিটাল পানিশমেন্ট আগেনস্ট এক্ষেত্রে কি ছিল জানি না, হোয়াট এভার, তারা প্রত্যেকে হাইয়েস্ট পানিশমেন্ট চেয়েছিলেন, তার লিগাল স্কোপও ছিল। তা সত্ত্বেও রেকর্ড যা ছিল, কেস ডায়েরি, কেস রেকর্ড যা ছিল, জজ সাহেব সেটাকে মনে করছেন রেয়ারেস্ট অফ রেয়ার নয়। অর্থাৎ রেয়ারেস্ট অফ রেয়ার নয়, এইটা বলতে না পারা, প্রমাণ করতে না পারা দায়টা কার? প্রসিকিউশন মানে সিবিআই এর। আচ্ছা, এক মিনিট, একটা কথা বল, আমি জাস্ট জানতে চাই, রেয়ারেস্ট অফ রেয়ার এই ব্যাপারটাকে প্রমাণ করার কি লাগে? তাহলে তো না, না, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, না, না, সজল দা, কি? আপনাকে ক্লাসে ভর্তি এক মিনিট, এক মিনিট, চলুন, আপনি আপনি এক তো মিনিট, এক মিনিট, আরে বাড়ির পাশেই তো এক মিনিট, ভর্তি হয়ে এক যান। মিনিট, আমি অনেক শিক্ষিতদের কাছে একটা প্রশ্ন করছি, একটা লোক, এখন যদি ক্লাস নিতে হয় একটা তাহলে তদন্তকারী আলোচনা সংস্থা, একটা তদন্তকারী সংস্থার প্রমাণ করার দায়িত্ব থাকে যে সে আসামি না আসামি নয়, সে খুনি না খুনি নয়। রেয়ারে মানে আপনি জানেন, এক মিনিট, আমি হতে পারি জানি, আমি জানতে চাইছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট এটা কোত্থেকে হবে সেটা আপনি জানেন না। আচ্ছা, আমি আচ্ছা, একটা শতরূপে একটা খোঁচা অনিমার তরফ থেকে আসলো ক্যাপিটাল না না, ওটা পানিশমেন্ট। খোঁজা নয়, একদম খোঁজা নয়, না, খোঁচা নীতিগত করে বলেনি, না না, আমি খোঁজা বলিনি, হ্যাঁ, পার্টিগতভাবে তাদের নীতিগত অবস্থান দা আমি খোঁজা দিতাম, আমি নিজে ব্যক্তিগতভাবে ক্যাপিটাল পানিশমেন্ট এগেইনস্ট ওটা আমি কোনো খোঁজা দিইনি। আমি বলতে পারি কতগুলো কথা। আর যেটা শুনছিলাম এর আগে যে সিবিআই যেহেতু প্রমাণ লোপাট হয়ে গেছে, সেহেতু সিবিআই এক্ষেত্রে প্রমাণ করতে পারেনি সঞ্জয় রায় ছাড়া বাকিদের ক্ষেত্রে। নারদার কি প্রমাণ লোপাট হয়ে গেছে? নারদার ভিডিও পাওয়া যায় না? বোধহয় ওর বাদিকটা খাটো আছে, আমি ওটা পরিষ্কার করে বলেছি। যদি ঠিকঠাক তদন্ত বাকিগুলো শুভেন্দু হতো, জেলে থাকতো। হ্যাঁ, তাহলে সবাই জেলে থাকতো। শুভেন্দু অধিকারী হয়েছে তৃণমূলের সব নেতা জেলে থাকতো। হয়েছে, এবার বলে নি। আসলে আমার তো একটাই দল করার অভিজ্ঞতা, সে কারণে আমার অনেক কিছুই খাটো আছে। অনেক দলের সঙ্গে জোট করার অভিজ্ঞতা তো আছে বলো। খাটো আছে। অনেক দল করার, অনেক দলের সঙ্গে জোট অনেক করার দলের অভিজ্ঞতা তো আছে বলো। অনেক দলের সাথে জোট হ্যাঁ, করার- কাউকে ডাকিনি বলে তার দলের সঙ্গে অনেক জোট দলের করা, সাথে জোট ফিশ করা। ফ্রাই খাওয়া, অনেক আচ্ছা, আচ্ছা, অভিজ্ঞতা নেই, আচ্ছা, please, বসে ভালো। বসে অভিজ্ঞতা। তবে এইটা ভালো যে ফিশ ফ্রাই খেয়েও আমরা সিপিএম করি, ঝালমুড়ি খেয়ে অনেকে তৃণমূলের মন্ত্রী হয়ে যায় সজলদাকে পথে বসিয়ে। fish fry Anyway, খেয়েও CPM করো, যাক, এবার পুরো এবার 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 ইয়ে করি। এবার যে কথাটা বলছিলাম, সে আরে তিনটে দল বদলালে কি অন্তত কাউন্সিলর হতে পারতেন না? please, please, কিন্তু আজকে কে শুরু করলো? ছেড়ে দাও, আমি তো আমার কথা please, বলছি, না, আমি তো interrupt করি না, না। না, সজল দা, সজল দা, please, এতক্ষণ please, যখন সজল কথা দা, হচ্ছিল আমি সজল দা, একবার please, ইন্টারাপ্ট করিনি, সজল তাই দা, না? please, সজল দা। সুতরাং এগুলো করে কি হবে? আমি যে কথাটা বলছি, নারদার ভিডিও কিন্তু একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া চোর শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে, যেহেতু শুভেন্দু মুকুলের মতো চোরগুলো পয়সা খেয়েছে, সেহেতু চোর শুভেন্দু চোর মুকুলকে বাঁচানোর জন্য বিজেপি নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটাকে মুছেছিল নিজের ফেস লসটাকে আটকানোর জন্য। তাতে কিন্তু নারদার ভিডিও মিথ্যে হয়ে যায়নি। বাকি সব জায়গায় নারদার ভিডিও রয়েছে, তোমাদের 24 ঘন্টার ইউটিউব চ্যানেলেও আছে, সমস্ত জায়গায় পাবলিক ডোমেনে। আচ্ছা, ইস্যুতে আসি। তা সত্ত্বেও না, এটা আমি একদম ইস্যুতেই বলছি, আমি জীবনের প্রথম রাজনৈতিক আলোচনায় আসিনি, আমি জানি কোনটা ইস্যু। তা সত্ত্বেও নারদার কেন তদন্ত শেষ হয়নি? শেষ হয়নি বিজেপি চায়নি বলে। যেহেতু নারদার চোরেদের সাথে বিজেপি একটা অংশকে ঘরে নিয়েছে এবং অপর অংশকে চটাতে পারবে না বিজেপি আরএসএস, সেহেতু তদন্ত শেষ হয়নি। বিজেপি কর্মীদেরকে খুন করার অভিযোগে 2021-এর বিধানসভা ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্সের যে সিবিআই তদন্ত, বিজেপি সমর্থক বিজেপি কর্মীদের যারা খুন হয়েছিলেন তাদের পরিবার কি সাক্ষ্য দিচ্ছে না? তারপরও কেন সেই তদন্তের মীমাংসা হয়নি? আজকে 4 বছর পার করে 5 বছরে পা রাখলাম, 3 বছর পার করে 4 বছরে পা রাখলাম। কেন? কেননা তারা চায়নি, বিজেপি চায়নি আমার কর্মী মরলে মরুক, কিন্তু যেন শাস্তি না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, চায়নি বলে। এবার আমি আসি দ্বিতীয় কথা। সুতরাং এই তদন্ত প্রমাণ লোপাট ফালতু কথা। দ্বিতীয় কথা আমি তোমায় বলছি, সভ্য,
এই ঘটনাটা ঘটার 96 ঘন্টার মধ্যে সিবিআই হাতে তদন্তভার পেয়েছে। সিবিআই প্রতিষ্ঠার দিন থেকে আজকে পর্যন্ত তুমি দেখো তো কটা মামলা এরকম আছে, কটা খুনের ঘটনা কি যে কোনো ধর্ষণের ঘটনা আছে যেখানে সিবিআই 96 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে পারে। যে আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, যে কোনো রাজ্যে এরকম কোনো ক্রাইম ঘটলে তদন্তটা শুরু করে রাজ্যের পুলিশ, যে কোনো রাজ্যে, এটা বিজেপি শাসিত রাজ্য হলেও তাই, বিজেপি বিরোধী রাজ্য হলেও তাই। 5 বছর পরে 6 বছর পরেও অনেক সময় দেখা যায় যে সিবিআই তদন্তের দায়ভার হাতে পেয়েছে। 5 বছর পরে তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পরেও অনেক সময় সিবিআই সেই কেসকে ক্র্যাক করে। এখানে 96 ঘন্টার মধ্যে হাতে পেয়ে গেছে, তারপরও তারা প্রমাণ লোপাট হয়ে গেছে বলে কিছু প্রমাণ করতে পারলো না। এবং তাই যদি প্রমাণ লোপাটই হয়ে গিয়ে থাকবে তাহলে এই সিবিআই সুপ্রিম কোর্টে পুলিশের ভূমিকা নিয়ে যে তথ্য জমা দিয়েছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যে আমার 30 বছরের বিচারক হিসেবে জীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি। এইবার এটা আমি বলছি প্রমাণ লোপাট হলে এই প্রমাণগুলো দিতে পারতো না সিবিআই। হয়তো কিছু প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু যে প্রমাণ লোপাট হয়নি সেই প্রমাণ সিবিআই যেহেতু সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল মুখবন্ধ খামে, সেটাকে দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি এই কথাটা বলেছিলেন, তাই তো? তাহলে আমাকে এটা বোঝানো হোক যে সিবিআই বুকবন্ধ খামে যেটা সুপ্রিম কোর্টে জমা দিতে পারে সেইটাই কেন চার্জশিটের মাধ্যমে শিয়ালদা কোর্টে জমা দিতে পারে না, যে অভিজিৎ মন্ডলের জামিনটা হয়ে যায়। আমি শেষ কথা আমি দেখাচ্ছি। এই যে পারসেপশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখানো হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি থাকলে দোষীদের ফাঁসি হয়ে যেত। আসলে উনি যদি এই কথাটা বেশি করে বলেন তাহলে ধরে নিতে হবে যে সমস্ত বিরোধী দলের কর্মীদেরকে এখন লোয়ার কোর্টের অর্ডারেই জেল খাটতে হচ্ছে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই কোর্ট এরকম অর্ডার দিচ্ছে। লোয়ার কোর্টের উপর যদি ওনার এই নিয়ন্ত্রণ থাকে। যাই হোক, আমি যে কারণে কথাটা বলছি, দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা, আরজি করের ঘটনা হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল এবং তারপরে সমাবেশের ছবি, যদি আপনাদের ক্যামেরায় ধরা যায়। ছবিটা আমি এই কারণে দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় না বড় বড় বোর্ড লাগিয়ে রেখেছেন দোষীদের ফাঁসি চাই, দোষীদের। ওই 4 দিন 4.5 দিন কলকাতা পুলিশ এসআইটি তদন্ত করার পরে রাজ্যের পুলিশ মন্ত্রীও কিন্তু দোষীদের ফাঁসি চেয়েছিলেন। কারণ আমরা বিরতির সময় হয়ে গিয়েছে। দোষী না দোষী নয়, এটা যাদের খুঁজে বার করার কথা তারা কি করছে তাহলে প্রশ্ন উঠবে। যদি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যদি সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে আমরা যাবো কোথায়? আমি ডক্টর লস্কর এবং আমি অদিতদার কাছে আসবো একটা বিরতির পর। সঙ্গে থাকো। চিকিৎসক আরিফ লস্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমি ডক্টর লস্করের কাছে যাব। কি মনে হচ্ছে আজকে যখন আমরা প্রত্যেকে এটা ধরে নিয়েছিলাম, এটা পাবলিক পারসেপশন, যেরকম অনির্বাণ বলছিল যে কোথাও এটা পাবলিক পারসেপশন, আমরা ধরে নিয়েছিলাম যেভাবেই বিচার প্রক্রিয়া এগোচ্ছিল যত সঞ্জয়ের ফাঁসি হবে যাবজ্জীবন। দেখুন, খুব পরিষ্কারভাবে আমি দুটো পার্ট বলতে চাই যে আজকের যে বিচার ব্যবস্থা থেকে যে রায় এসছে কোনোভাবেই এটাতে আমরা খুশি নই। কারণ এই যে বিচার ব্যবস্থা চলছিল সেটা সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সর্বোচ্চ সংস্থা দেশের সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটা চালাচ্ছিল। এবং তারা প্রথম থেকে যে দাবি করে আসছিল সুপ্রিম কোর্টের মতো জায়গায় দাঁড়িয়ে, যে আমরা দুটো বিষয় এখানে আমরা দেখছি। একটি বিষয় হচ্ছে ধর্ষণ ও খুনের মামলা, আর অপর একটি বিষয় হচ্ছে ষড়যন্ত্র, লাভজার কনস্পিরেসি, এভিডেন্স ট্যাম্পারিং। দুটো পার্ট আমরা দেখছি। এই দুটো পার্ট তারা প্রমাণ করবে কোর্টে। একটি পার্টের প্রমাণের জন্য তারা চালাচ্ছে তদন্ত, দ্বিতীয় পার্টের জন্য তারা তদন্ত চালাচ্ছে, তার জন্য তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। আজও পর্যন্ত দেখা গেল তারা কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট কোনোভাবে দিতে পারলো না। না দেওয়ার জন্য এসএইচও টালা এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল। সেই মামলাও আজ অধরা জায়গা থেকে গেল। এবং প্রথম পার্টের যেটা তারা দাবি করেছিল ধর্ষণ ও খুন, আজকের যদি আমরা কোর্ট আনকোর্ট দেখি যে বিচারক যে কথাটা বলছেন যে ধর্ষণ এবং খুন এই যে ঘটনা, অর্থাৎ বিরলের মধ্যে বিরলতম, সেই জিনিসটা তার কাছে প্রমাণ হচ্ছে না, তথ্য প্রমাণ নাই, সেটা তিনি মনে করছেন না। তাই অথচ আমরা যেটা দেখলাম যে এইভাবে দেশ কেন সারা বিশ্বের মধ্যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা, এবং কোথাও দেখা যাবে না যে এরকম অন ডিউটি অবস্থায় একটা ইনস্টিটিউশনাল এইভাবে কাউকে তাকে ধর্ষণ এবং খুন হতে হচ্ছে। তাহলে এর থেকে বিরলতম ঘটনা কি হতে পারে? সেই জিনিসটা যদি কোর্ট বিচার ব্যবস্থার কাছে তদন্তকারী সংস্থা প্রকাশ করতে না পারে, যেটা বিরল থেকে বিরলতম ঘটনা, এটাতে আমরা পরিষ্কার বলবো যে এই দুটো জায়গা সম্পূর্ণভাবে যে তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থার ব্যর্থতা, এবং আমরা ধিক্কার জানাচ্ছি। এবং তার সাথে দুটো কথা বলতে চাই যে 9 আগস্ট যে ঘটনাটি ঘটেছিল, সেই 9 আগস্ট থেকে নিয়ে 14 আগস্ট পর্যন্ত এই সময় তদন্ত কিন্তু কলকাতা পুলিশের হাতে ছিল। তারপরে যখন সিবিআই এসে কলকাতা পুলিশের হাত থেকে এই তদন্তভারটা নেয়, তারপরে তারা বিভিন্ন রকমের
মাল্টি ইনস্টিটিউশন দিয়ে বিভিন্ন সায়েন্টিফিক এভিডেন্স বা ফরেন্সিক এভিডেন্স জোগাড় করেছিল। তার মধ্যে একটা ছিল MIMB, যেটা দেশের 11টা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে প্রফেসর এবং ডাক্তারদের দিয়ে বানিয়েছিল। একটা CFSL, যেটা কলকাতা, চণ্ডীগড়, এইমস, নিউ দিল্লিতে তারা পাঠিয়েছিল। DNA অ্যানালিসিস করেছিল, CCTV অ্যানালিসিস করেছিল। দেখা গেল এই প্রত্যেকটা যে অ্যানালিসিস তারা করেছিল, যেগুলো ফরেন্সিক এভিডেন্সেস এবং সায়েন্টিফিক এভিডেন্সেস, সেই এভিডেন্সের মধ্যে মাল্টিপল জায়গায় অসঙ্গতি ছিল, যেটা বারবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, বারবার অভয়ার পরিবার, বারবার সাধারণ মানুষ তারা জানিয়েছিল। যে বলেছিল, এবং সেই তদন্ত কেন এই অসঙ্গতিগুলো, তার জন্য এই 9 থেকে 14 যাদের হাতে ইনভেস্টিগেশন ছিল তাদেরকেও কিন্তু ওরা ডেকে জিজ্ঞাসাবাদ করলো না। এই অসঙ্গতিগুলো থাকার কারণে আজকে জাজ যে কথাটা বলছেন যে বিরল থেকে বিরলতম, তার কাছে প্রেজেন্টেশন হচ্ছে না। আমরা মনে করি যেটা বিরল থেকে বিরলতম। অবশ্যই সাধারণ মানুষ প্রশ্ন করবেন, তাহলে দায়টা প্রাথমিকভাবে কার উপরে বর্তালো? আমি এটা নিয়ে অধীরদার কাছে আসবো, আমি সবার কাছে আসবো। এটা বিরতির সময় হয়ে গেছে, প্লিজ সঙ্গে থাকুন। প্রাক্তন ডিজি অধীর শর্মাও রয়েছেন আমাদের সঙ্গে, আমি অধীরদার কাছে আসবো। অধীরদা, আজকে আমরা জানি শুরু থেকে পুলিশের ভূমিকায় ক্ষোভ ছিল, কলকাতা পুলিশ কমিশনারকে সরে যেতে হয়, তারপরে CBI। আজকে যখন এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পুলিশের হাতে থাকলে ফাঁসি করিয়ে দিতাম, তখন তো নতুন করে গোটা বিষয়টা আবার ভাবনার মধ্যে আসে। কারণ আমরা জয়নগর থেকে শুরু করে কৃষ্ণনগর, গুড়া, প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি ফাঁসির সাজা হয়েছে অভিযুক্তের। আমি জানি না, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীও বটে। তো উনি যখন স্টেটমেন্ট করেছেন, আমার বোধহয় তার উপরে অবজারভেশন দেওয়াটা ঠিক হবে না। কিন্তু আমি লিগ্যাল পজিশন এক্সপ্লেন করে দিই। এখানে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার, 3টা সেপারেট পার্ট অফ স্টেট। তো এখানে জুডিশিয়ারির একটা ক্ষমতা আছে, যেটা আমরা আইনে দেখি এই ধরনের কেসগুলোতে ম্যাক্সিমাম পানিশমেন্ট হিসাবে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যেতে পারে। কিন্তু এইখানে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট যে ব্যাপারটা আছে, ওটা থ্রু দ্য ইয়ার্স, ওভার দ্য ডিকেডস, আমি যখন ADG কারেকশনাল সার্ভিসেস ছিলাম, আমি এই ব্যাপারটা স্টাডি করেছিলাম। থ্রু 1970s সুপ্রিম কোর্ট হ্যাজ ইস্যুড এ নাম্বার অফ গাইডলাইন্স, যেটা আমি দেখছিলাম অভিযুক্তের যিনি আইনজীবী তিনিও কোর্ট করছিলেন। তারা 10টা কেস ল বোধহয় সাইট করলেন। তো এইখানে বর্তমানে যেটা এখন জুরিসপ্রুডেন্স, তার মধ্যে যেহেতু রাইট টু লাইফ ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, সুতরাং পার্টিকুলারলি আই হ্যাভ সিন হাই কোর্টস অ্যান্ড সুপ্রিম কোর্টস আর ভেরি জুডিশিয়াস, ভেরি কনজারভেটিভ ইন অ্যাওয়ার্ডিং ক্যাপিটাল পানিশমেন্ট। রেয়ারেস্ট অফ রেয়ার কেস এর মধ্যে অনেক এটা আলোচনা হয়েছে। তো ইউজুয়ালি যেটা ধরা হয় কোনো টেরর অফেন্সেস মধ্যে, অথবা খুব ব্রুটালভাবে নাম্বার অফ পার্সনস যখন খুন করছে কেউ, অথবা সিরিয়াল কিলার, তাদের পক্ষে আমরা দেখছি যে ট্রায়াল কোর্ট যখন ফাঁসি দিচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট দিচ্ছে, সেটা হাইকোর্টও বহাল থাকছে, সুপ্রিম কোর্টও বহাল থাকছে। আমি আরেকটা দুটোর প্রিভিয়াস রেফারেন্স দিয়ে আমার বক্তব্যটা বলবো। এক সময় আমি একটা স্টাডি করছিলাম ধনঞ্জয় চ্যাটার্জির আগে কতজন এখানে এই রাজ্যে পশ্চিমবাংলায় কতজন ফাঁসি হয়েছে। তো আমি দেখে অবাক হলাম, পুরো 34 ইয়ার্স লেফট ফ্রন্ট, যেটা আমরা সাধারণভাবে বলে থাকি রাজত্ব করেছে, only 2 people were hanged, আর থার্ড ওয়াজ ধনঞ্জয় চ্যাটার্জি। তারপরে পশ্চিমবাংলায় কোনো হ্যাঙ্গিং দেখেনি। আর একটা তথ্য হলো, আমার যে পিরিয়ডে আমি 2014-15 কারেকশনাল সার্ভিসেস হেড করতাম, তো দেখলাম একটা নদিয়ার আদালত একটা কেসেই 7 জনকে ফাঁসি দিয়ে দিল। যেহেতু জেল কোডে অনেক কিছু প্রোটোকল ফলো করতে হয়, ফাঁসি সাজা যাদের হয়ে গেছে তাদের আলাদা সেলে রাখতে হবে। তারপরে আমি আমার মনিটরিংয়ে একটা তালিকা মেনটেন করতে লাগলাম। তো দেখলাম 34 persons who were awarded capital punishment। আজ প্রায় 9 বছর আগেকার ঘটনা বলছি। আফটার দ্যাট নট এ সিঙ্গল পার্সন হ্যাজ বিন হ্যাংড। সাম আর মানে কনফার্মেশন হচ্ছে না হাইকোর্টে, অথবা কেউ সুপ্রিম কোর্টে খালাস পেয়ে যাচ্ছে, তারপরেও প্রসিজিয়ার আছে। তো এইগুলো মানে সবাই নিজের মন্তব্য দিচ্ছেন, বাট আই উইল গো বাই হোয়াট ইজ দেয়ার ইন কনস্টিটিউশন, হোয়াট ইজ দেয়ার ইন ল, অ্যান্ড হোয়াট হ্যাজ ইভলভড অ্যাজ পার প্রিসিডেন্স ওভার লাস্ট কাপল অফ ডিকেডস। আমি যখন স্টাডি করছিলাম 47 থেকে লেট 70s অবধি সুপ্রিম কোর্ট ওয়াজ ভেরি রিলাক্টেন্ট।
আর একটা জাস্ট লাস্ট একটা ঘটনা বলে আমি শেষ করব। এখন নেটফ্লিক্সে একটা খুব ইন্টারেস্টিং ওয়েব সিরিজ চলছে, ব্ল্যাক ওয়ারেন্ট, উইচ ইজ অ্যাকচুয়ালি বেসড অন book written by Mr. Sunil Kumar Gupta, who was superintendent in Tihar Jail, and he has covered a number of incidents where in Tihar Jail people who were awarded capital punishment, they were hanged. তো ওইটা থেকেও মানে অনেক কিছু আমরা আচ্ছা দেখছি যে প্র্যাকটিক্যালি ট্রায়াল চলাকালীন এইটা নিয়ে খুব আবেগ থাকে, কিন্তু শেষ অবধি মানে ওইটা টিকে কিনা এক্স্যাক্টলি শেষ অবধি কী হবে অদিত্য অবশ্যই প্রশ্ন। কিন্তু আমি এই জায়গা থেকেই সজলদা আসবো, ঠিক এই জায়গা থেকে যেখানে এই ধর্ষণের অসুখ দূর হবে কি করে তা নিয়ে আমরা অনেক চর্চা করেছি। একটা জায়গায় সবাই এসছেন যদি ভয় দেখানো না যায় তাহলে এই ধরনের অসুখ দূর হওয়ার নয় এভাবে। আর ভয়টা কি না মৃত্যুদণ্ড। ঠিক এই জায়গা থেকে তো অপরাজিতা বিল পাস হয়েছিল, সেইটা তো এখনো বিষবাও জলে এবং তৃণমূল আপনাদের ঘাড়ে দায় ফেলে। অপরাজিতা বিল পাস হোক বা না হোক, অপরাজিতা বিল পাস না হলেও কামদুনির আসামিদের ফাঁসি হয়েছিল বিনা অপরাজিতা বিলে। অভয়া বা দিল্লির অভয়া বা নির্ভয়া যে নামে ডাকুন, তাদের 4 জনের ফাঁসি হয়ে গিয়েছিল, অপরাজিতা বিলের প্রয়োজন হয়নি, কারণ ইন্টেনশনটা দরকার। আমি বলছি ভারতবর্ষের মধ্যে একদম নজিরবিহীন ঘটনা। সরকার তো বলছে তাদের ইন্টেনশন রয়েছে, খুব ভালো ইন্টেনশন নিয়ে আমি বলছি। 10 বছর মামলাটা চলেছিল কামদুনির, তাতে 16 বার পেপি পাল্টেছিল। এতবার পাল্টেছে, একবার দুবার যদি কম বেশি হয়ে যায় আপনারা আমায় মার্জনা করবেন, 16 বার পিপি পাল্টে গেছিল। একটা এই জাজমেন্টের ওপর রিভিউ করতে গিয়ে সেখানে 10টা বছর চলে গিয়েছিল, 16 বার পিপি পাল্টেছিল। উকিলদের ভয় দেখানোর কথা ছেড়েই দিলাম আমি। তারপর ফাইনালি দেখা গেছিল যে যাদের 3 জনের ফাঁসি হয়েছিল তাদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড থেকে মুক্তি মানে যিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার ঘাড়ে কিন্তু বিরাট ব্যর্থতা গিয়ে পৌঁছায়, আমি আগেও বলেছি। এই ঘটনা কিন্তু ভারতবর্ষে কম, আর আমরা প্রচুর দেখেছি ফাঁসিকে যাবজ্জীবনে কনভার্ট হয়ে যেতে। কিন্তু ফাঁসির আসামি খালাস, বাড়ি চলে গেছে, গিয়ে এখন বসে বসে টিভি দেখছে, এটা ভাবা যায় না। আর আপনারা ভাবছিলেন ভয় দেখাতে হবে, আপনি এটা তো দেখুন আজকের এই দুপুর 2:30-টের আগে ইট ওয়াজ আনএক্সপেক্টেড না যে আপনি 5টায় শো করবেন। আমরা সবাই জানতাম ওর ফাঁসি হচ্ছে, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনায় যেতাম যে শুধু একা ওকে ফাঁসানো। কিন্তু আজকের আলোচনার পুরো এটা মডেলটা পুরো সিস্টেম মানে আলোচনাটা পুরো পাল্টে গেল। এটা সেটা হচ্ছে যে এই লোকটারও ফাঁসি হলো না কেন, এটা একটা অন্য ব্যাখ্যা। এই যে সতর্ক বলছিল যে শিয়ালদা কোর্টে কেন বললো না, আমি ভাবছি যে ও কেন সিবিআইতে গেল না। সুপ্রিম কোর্টে তো দিয়ে দিয়েছিল কাগজটা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সেখানে ছিলেন, তাহলে ওরা সার্টিফাইড কপিটা নিয়ে এসে জমা করে দিক না। কারণ এইভাবে এটা হয় না, কারণ একটা বিশেষ করে মুখবন্ধ খামে একটা অবজারভেশন লেখা হয়েছে, তদন্তের সাক্ষী সবুত দেওয়া হয়নি ওখানে। এই সহজ সরল জিনিসটা বুঝতে হবে যে আমরা অবজারভেশন এই করেছি, আমরা তদন্তটাকে এতটা এগিয়েছি, আমরা এই পদক্ষেপ নিচ্ছি, আগামী দিনে আমাদের এই চিন্তা ভাবনা। আমার ধারণা ভুল হতে পারে, হ্যাঁ সেই রকম ভাবে তারা অবজারভেশন দিয়েছিল। আজকে চন্দ্রচূড় যে তখন যিনি ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি বলে দিন না কি ছিল সেখানে। বিকাশ রঞ্জন বাবু তো গেছিলেন, তারপর যাওয়া বন্ধ করে দিলেন কেন? তিনি যান না। এবার কাইন্ডলি বলতে দিতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে বিকাশবাবু যাওয়াটা নিজের ইচ্ছায় বন্ধ করেননি, ওনার পরিবারই আইনজীবী পাল্টেছিলেন। এটা সবাই জানে, এগুলোকে নিয়ে এখন কথা জাগলারি করেন, আসল ঘটনা থেকে আইনজীবী হিসেবে বিশ্বাস করেন তাদের কথাকে এখানে আমরা কি করে বিশ্বাস করতে হবে না? পরিবার তোমাদের বিশ্বাস করেনি ভাই, পরিবার তোমাদের বিশ্বাস করেনি, তোমার কথা এখানে আমি কি বিশ্বাস করব? কিন্তু এটা কিন্তু ঘটনা যে আমি যে কোনো কারণে ওটাকে ইন্টারাপ্ট করছি না, কারণ আমার মধ্যে কোনো ছটফটানি নেই। তুমি অন্যদিন করো না, আজকে ছটফট করছো কেন ভেতর থেকে আমি বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে এই পরিবার, কিন্তু বিকাশবাবু থাকলেও তো ফাঁসির দাবি তিনি করতেন না। ওটা নিয়ে কথা বলছি না, আমি অন্য কথা বলছি ভাই। দ্বিতীয় কথা হচ্ছে ওনার পরিবার 24 ঘন্টাকে ইন্টারভিউতে বলেছিলেন যে বিজেপির ভূমিকা আমার ভালো লাগছে না, এই 24 ঘন্টাতেই আমরা দেখেছি। সুতরাং আমি সেই তর্কের মধ্যেও যাচ্ছি না, কারণ এটা ঘটনা যে শাস্তি দেওয়ার দায়িত্ব বিজেপিরও ছিল না, শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল বা শাস্তিটাকে এনশিওর করার দায়িত্ব ছিল সিবিআই এবং অবশ্যই পরবর্তীকালে জুডিশিয়ারির। 3 নম্বর কথা, সজলদার একটা বড় গুণ হচ্ছে বিভিন্ন কথা বলার সময় নিজেই বলে দেয় যে আমি ভুলও হতে পারি। সুতরাং কেন ও নিজেও জানে যে আসলে ভুলই বলছে। মুখবন্ধ খামে যেটা এটা এই বলে দিচ্ছি, মুখবন্ধ খামে যেটা সিবিআই কোর্টে জমা দিয়েছিল সেটার কোনো সার্টিফাইড কপি তুলে জমা দেওয়ার ক্ষমতা লোয়ার কোর্টে বিকাশ ভট্টাচার্য, কেন বিকাশ ভট্টাচার্য ঠাকুরদারও ছিল না, সিবিআইয়েরও ছিল না। না সিবিআই ছিল কেন ছিল? তাহলে তুই বিকাশ বাবু বিকাশ বাবুকে বলো এই ব্যাপারটাকে সামনে আনতে, কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করতে। ঘটনাটা হচ্ছে কোর্টে চ্যালেঞ্জ করতে বলো।
কলকাতা পুলিশের ভূমিকা সম্পর্কে সিবিআই যা যা পেয়েছে সেইগুলোকে লিখে সিবিআই হাইকোর্টের চিফ জাস্টিস সহ 3জন জাস্টিসের সামনে প্রেস করেছিলেন। সেইটা ওই 3জন পড়েছিলেন এবং ওইটা পড়ে একজন জাস্টিস চিফ জাস্টিসের পাশে বসে বলেছিলেন যে পুলিশের এই ভূমিকা আপনারা যা এখানে লিখে দিয়েছেন, যা আপনারা পেয়েছেন, এই ভূমিকা আমি আমার 30 বছরের বিচার জীবনে দেখিনি। এইবার আমার কথাটা হচ্ছে সিবিআই যেটা ওখানে লিখে দিতে পারলো, সিবিআই এবং 3জন বিচারপতি জানেন সেইটা কেন চার্জশিট হিসেবে জমা দিতে পারলো না? কারণ আমাদের মনে রাখতে হবে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু বেল পেয়েছে, খালি তাদের নামে চার্জশিট জমা হয়নি বলে এখনো অবধি। এবং উনিও যে কথাটা বললেন যে তখন ঠিকই কথা, তখন আমরা শুনেছিলাম যে এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে, এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় যবে বেল পেয়েছিল তবে থেকে আমরা শুনে আসছি, নেই করে 7-8 বছর পার করে ফেলেছি, আজ পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি। সুব্রত মুখার্জিরা বেল পাওয়ার পরে শুনেছিলাম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে, আবার জেলে যেতে পারেন। সেই সুব্রত মুখার্জি আর আমাদের ওই হাওড়ার উলুবেড়িয়ার এমপি ছিলেন সুলতান আহমেদ, নারদার কেসে মারাই গেলেন, আর সাপ্লিমেন্টারি চার্জশিট তাই একদম। এবং দুর্ভাগ্যজনক হলো এটা সত্যি। এইখানেই আমাদের বক্তব্য হচ্ছে যে এত মানুষের এত লড়াইয়ের পরও এই পরিণতি দেখতে হবে। এবং আমি যে প্রশ্নটা এর আগে করেছিলাম, বারবার করে এই প্রশ্নটাই করতে চাই, যবে এই যে উনি বললেন না যে 5 দিন কি 4.5 দিন যাদের হাতে তদন্ত ছিল তাদেরকে কেন ডেকে পাঠানো হয়নি, ঠিক কথা। আমি বলছি একজন আইপিএস অফিসার প্রেস কনফারেন্স করে মিথ্যে ছবি দেখিয়ে একজন তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালাচ্ছে অভিক দেখে। সেই আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জিকে ডেকে আজ অব্দি এই প্রশ্নটা করা হলো না যে আপনার কি কারণ ছিল যে আপনি একজন তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে মিথ্যে কথা বলছিলেন। আমরা দেখলাম সেই কল রেকর্ড শুনলাম এবং পুলিশ ওটাকে অস্বীকার করলো না, পুলিশ স্বীকার করলো যে হ্যাঁ এই কল রেকর্ডটা সত্যি। না ওরা পরিবারে বলছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, হয়তো অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘর থেকে ফোন করে বলা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সুপারকে ডেকে আজ অব্দি জিজ্ঞেস করলো না যে আপনি কেন পরিবারকে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মহত্যা করছে। না, অ্যাসিস্ট্যান্ট সুপারকে ডাকা হয়নি। আমি অ্যাসিস্ট্যান্ট সুপার যেটা করেছে আমি চেক করবো। তুমি যখন বলছো তুমি সাধারণভাবে ভুল তথ্য দাও না, আমি উড়িয়ে দিচ্ছি না তোমার কথাটা, আমি চেক করবো। তুমি দাও, তোমার দিকে ইঙ্গিত করলাম, তোমার দিকে ইঙ্গিত করলাম। না আমি বলছি তুমি ভুল বলো তাহলে। এইটা বলছি যে আমি এবার আজকে আমাদের এই যে আলোচনাটা শুনছেন, যারা শুনছেন, দেখুন আপনারা বিচার করুন যে দেখুন আমারও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বলার মতো অনেক কথা আছে, বিজেপিরও আমাদের বিরুদ্ধে বলার মতো অনেক কথা আছে, সেই কারণেই আমরা বিরোধী রাজনৈতিক দল একে অপরের। কিন্তু আজকে এই চটলতাটাই চলা উচিত নাকি সত্যি সত্যি আজকে যেটা হলো সবাই বলছে খারাপ হলো, কিন্তু দায়টা কার খারাপ হওয়ার? এবং আমি দেখালাম আপনাদেরকে মুখ্যমন্ত্রী নিজে, আপনারা সবাই দেখেছেন, আপনাদের সেটা মনে আছে, সেই দৃশ্য আজ থেকে কয়েক মাস আগের, মুখ্যমন্ত্রী নিজে 4 দিন 4.5 দিন তদন্ত হওয়ার পরে একাধিক দোষী আছে এইটা বলে মুখ্যমন্ত্রী নিজে সভা করছেন। আজকে যদি কেউ বলে যে কেন একজন দোষীকে চিহ্নিত করে বাকিদেরকে ছাড় দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আমরা গুজব লড়াচ্ছি, আমরা পারসেপশন বিল্ড করছি, আমরা পাবলিক সেন্টিমেন্টে ধোঁয়া দিচ্ছি, এর পেছনে কোনো বাস্তবতা নেই, ভিত্তি নেই। ভিত্তি যদি না থাকবে তাহলে মুখ্যমন্ত্রী সেদিন কেন বলেছিলেন দোষীদের? এই রাজনৈতিক প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করব নাকি এ ওকে চাটবে ও তাকে চাটবে? এই দায় তাদের আছে যারা কিনা এই অপরাধীদেরকে আড়াল করার কাজে দোষী। এরা এখানে আমি অনিমার কাছে আসবো, আমার আর একটা বিরতির সময়, বিরতির পর আসবো এবং আমার অনিমার কাছে আসবো, আবার তারপর সেজুদির কাছ থেকেও জানার যে তারা কি মনে করছে এই ঘটনার সঙ্গে একমাত্র সঞ্জয় না একাধিক ব্যক্তি জড়িত থাকলেও থাকতে পারে, সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে বলে যে সে দাবিটা এতদিন করে আসছিল। এবং এটাও প্রশ্ন করার, সঞ্জয় যে দাবি করে আসছিল তাকে ফাঁসানো হয়েছে, আজকে যখন সে বলার সুযোগ পেল তাদের নাম সামনে এলো না কেন? বিরতির পর ফিরছি। সঞ্জয় রায়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী রয়েছেন আমাদের কাছে। আমি সেজুতি যে প্রশ্ন করেছিলাম যে আজকে অন্তত এই বিষয়গুলো তো সামনে সাধারণ মানুষ হিসেবে, আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো এত আইনি জটিলতা জানি না, কিন্তু যেখানে একজন দাবি করছেন যে আমাকে ফাঁসানো হয়েছে, মানে আমি চুরি করিনি, আমাকে ফাঁসিয়ে দিয়েছে ABCD, তার নাম তো বলতেই পারতো। সেজুতি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সরি আমি মিস করে গেলাম, আরেকবার বলবেন। সেজুতি আজকে সঞ্জয় যখন গতবার দাবি করেছিল যে তাকে ফাঁসানো হচ্ছে এবং সেখানে একটা পারসেপশন তৈরি হচ্ছিল, তাহলে কি যে যে চর্চা এতদিন ছিল যে অনেকে জড়িত আছে, সঞ্জয়কে বলির পাঠা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছিল, আজকে যখন বিচারক বলেছিলেন আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, তার বক্তব্য থেকে কিন্তু খুব একটা কিছু উঠে এলো না। হ্যাঁ দেখুন, প্রথম কথা হচ্ছে আমি যা সাক্ষ্য প্রমাণ এসছে তার বাইরে তো কিছু বলতে পারবো না। যেটা এসছে, যেখানে আপনি এর আগেই বললেন যে একটা মানুষ ছিলেন না একাধিক মানুষ ছিলেন ইত্যাদি,
সেখানে যা সাক্ষ্য প্রমাণ এসেছে সেখান থেকে ধরুন প্রথম যে পিএম রিপোর্ট এখানে তো সেকেন্ড হওয়ার সুযোগ আসেনি, তাই কন্ট্রাডিকশন কিছু পাওয়া যাওয়ার সুযোগ আসেনি। প্রথম পিএম রিপোর্ট ইজ ভেরি ক্লিয়ার যে দিস ইজ পসিবল বাই 1%। তো অ্যাজ ডিফেন্স এর বাইরে তো গিয়ে কোনো আর্গুমেন্ট প্লেস করা সম্ভব নয়। এই দিস ইজ দ্য এভিডেন্স ব্রট বাই দ্য প্রসিকিউশন। তো এর অ্যারাউন্ডেই আমাদেরকে ক্রস এক্সামিনেশন করতে হয়েছে এবং কেসটা আগে নিয়ে যেতে হয়েছে টিল দ্য ফাইনাল আর্গুমেন্টস। দ্যাটস ওয়াই মানে একজন ছিল, পাঁচজন ছিল, সেটাতে ডিফেন্সের কিছু বলার থাকতে পারে না। আমাদের যে কেসটা আমরা প্রেজেন্ট করেছি ফাইনাল আর্গুমেন্টস অবধি আমরা যেটা বলেছি যে আই ওয়াজ নট দেয়ার, আমাকে প্ল্যান্ট করা হয়েছে, এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে এবং ম্যানুফ্যাকচার করা হয়েছে, আমরা জেরাতেও নিয়েছি, ফাইনাল আর্গুমেন্টসও বলেছিলাম। এবং আই এম নট অ্যান অ্যাকিউজড ইন দিস পার্টিকুলার কেস, আমাকে ফাঁসানো হয়েছে। এবং আমি আরো আমার সাথে মানুষ ছিলেন কি ছিলেন না সেটা ইজ নট দ্য ডিফেন্স কেস, সেটা ডিফেন্সের বলার কোনো জায়গা নেই। আর সঞ্জয় প্রথম দিন থেকে আমাদের সাথেও যেটা শেয়ার করেছেন এবং আদালতে সবার সামনেও সেটাই বলেছেন যে হি ওয়াজ নট আ পার্ট অফ দিস, হি ইজ বিন প্লান্টেড। তো এক্স্যাক্টলি আমাদের আর্গুমেন্টটা অ্যালং উইথ দ্য এভিডেন্স প্রেজেন্টেড বাই দ্য প্রসিকিউশন, না আমাদের কারা তার এগেইনস্টে প্ল্যান্ট করলো সেই বিষয়টা সে বলেনি। না, সেই বিষয়টা সেটা সে বলেনি এবং সেটা কিভাবে বলবে। দ্য এন্টায়ার প্রসিকিউশন কেস অ্যাজ পার দ্য ক্রস এক্সামিনেশন যেটা আমরা করেছি এবং আর্গুমেন্টস, আমরা তো সেখানে একটা একটা করে দেখিয়েছি যে কিভাবে এভিডেন্স প্লান্ট করা হয়েছে, সেগুলোই তো মানে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে সেজুতি। আমি বলছি আমার এগেনস্টে এখানে ষড়যন্ত্র হলো, সজলদা ষড়যন্ত্র করেছে, শতরূপ ষড়যন্ত্র করেছে, আমি তো বলবো না, কি বলে আমি একটা ছেড়ে দেবো, এর ষড়যন্ত্র করেছে আমার এগেনস্টে। হ্যাঁ, প্রসিকিউশন ইনভেস্টিগেটিং এজেন্সি তো এভিডেন্স কালেক্ট করে প্লেস করে, তারপরে প্রসিকিউশন সেই কেসটাকে প্রেজেন্ট করে। তো সেই এভিডেন্স যেটা কালেক্ট করা হয়েছে বাই দি ইনভেস্টিগেটিং এজেন্সি, সেটাইকেই আমরা অ্যাজ এ ডিফেন্স কেস আমরা চ্যালেঞ্জ করেছি প্রত্যেকটা স্টেপেই। হ্যাঁ, এবং সেটা কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং ট্যাম্পার করা হয়েছে এবং এই পার্সনটিকে কিভাবে অ্যাকিউজ হিসেবে প্লান্ট করা হয়েছে, এই তিনটা বিষয়ে আমরা আমাদের জেরাতে এবং আর্গুমেন্টে কভার করেছি। But that is completely on the investigating agency because that is the agency that is collecting the evidence. আচ্ছা, অনেক ধন্যবাদ সেজুতি আপনাকে। অর্থাৎ অরিবান, মানে গোটা বিষয়টা হচ্ছে ডিফেন্সও বলছে তদন্তকারীরা বুঝেনি কে কি করেছে না করেছে, আমরা বলছি প্ল্যান করেছি। মানে আমি অরিবান, আমরা যারা আইন বুঝি না, আমরা সাধারণ মানুষ, সিম্পল ভাবেই বলি, ঠিক আছে, মানে আমরা হচ্ছে সেই দিনের শেষে একটা অন্ধকার গোল জিজ্ঞাসা চিহ্ন থেকে গেল। না, অন্ধকারের বিষয় নয়, বলছি ডিফেন্সকে যে তার মক্কেল যা বলবে সে তো অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজের মধ্যে পড়ে, সেটা টিভিতে তোরাই বলতে যাবে। এবার সে তার মতো করে ডিফেন্ড করেছে। এন্ড অফ দি ডে যেটা গণ আবেগ অন্তত ছিল যে ফাঁসির, সেটা হয়নি। সেটা কেন হয়নি আমি প্রথমেই বললাম, প্রসিকিউশন তার দায় রয়েছে। গণ আবেগ বলছো কেন? এটা তো সরকারেরও দাবি, এটা তো সিবিআইয়েরও দাবি। সরকার গণ আবেগ বটেই তো, আর আমি বলছি গণ আবেগটা তো রয়েছে, সরকারের দাবি ইন দ্য সেন্স তৃণমূল কংগ্রেসের দাবি বা বাকি রাজনৈতিক দলের যেমন দাবি, প্রসিকিউশনটা তো দাবি। আবার একই ফালতু করার মানে নেই এগুলো। এটা কি তোমার মতবাদ কি? ঠিক আছে, এবার এইখানে যেটা বলার প্রশ্ন হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেম, একটু আগে ডিআইজি সাহেব যেটা বলছিলেন যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কিন্তু মূলত রিফর্মেটিভ ইন নেচার, রেট্রিবিউটিভ নয়। যে কারণে বহু ক্ষেত্রে হয় যে লোয়ার কোর্টে ফাঁসির সাজা হায়ার ফোরামে গিয়ে কমিউটেড হয়ে যায়, রাষ্ট্রপতি অবধি গিয়ে মার্সি পিটিশন সেখানে রাষ্ট্রপতি অ্যালাউ করে দেন, এগুলো ঘটনা আছে। কিন্তু এইখানে রাষ্ট্রপতি মানে ফাঁসির আবেদন মার্জনা করে দিয়েছেন, মানে ফাঁসি নামঞ্জুর করে দিয়েছেন, এটা একদম আরে তার প্রভিশন আছে, প্রভিশন আছে, সেটা তো শুনে নিন পুরোটা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানে যিনি আইও সিবিআই সীমা পাহুজা, তিনি উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনা তো আইও ছিলেন। এবার হাতরাসের ঘটনা বহু চর্চিত, সেখানে ডবল ইঞ্জিনের সরকার ছিল, সেখানে সিবিআই দেরিতে পেয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ মুছে দিয়েছে। এটা যদি হয়ে থাকে আলাদা কথা, না হয়ে থাকলে খেয়াল রাখবেন সেখানে যে মেয়েটি মারা যায় তার ডেথ বেড স্টেটমেন্ট ছিল, সেখানে 4 জনেরই নাম ছিল। সেই 4 জনের মধ্যে 3 জন বেকসুর খালাস হয়েছে, আর একজন শুধু খুনের দায়ে অভিযুক্ত হয়ে প্রমাণিত হয়েছে, ধর্ষণের নয়। সেই সীমা পাহুজা এই মামলারও আইও ছিলেন, রায় ঘোষণার দিন তিনি কোর্টে অবধি যাননি। তো ওভারঅল সিবিআইয়ের অ্যাপ্রোচ নিয়ে যে প্রশ্ন যারা করছেন, কারেক্টলি করছেন যে এতটা ক্যালাস অ্যাপ্রোচ কেন। আচ্ছা, আমার 1 মিনিট সময় আছে, সরি কাউকে। এই ঘটনা ঘটেছিল, তোমাদের মনে থাকবে, তখন ট্রায়াল চলছে, মানে তখন ইনফ্যাক্ট ট্রায়াল শুরু হয়নি, তখন বেল হিয়ারিং চলছে, বিকেল 4:30 বেজে গেছে, 4টে কোর্ট বন্ধ হওয়ার কথা, তখনও সিবিআই আইনজীবী উপস্থিত হয়নি। ম্যাজিস্ট্রেট বলছে আমি কি তবে সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেবো? আচ্ছা, আমার সময় একদম শেষ। আমি ডক্টর লস্করকে দিয়ে শেষ করি। ডক্টর লস্কর, পুলিশের ভূমিকায় প্রশ্ন, সিবিআইয়ের ভূমিকায় প্রশ্নই প্রশ্ন, হোয়াট নেক্সট? অবশ্যই আমাদের দাবি থাকবে যে এই আন্দোলন যে চলছে, সেই আন্দোলনে যে দুটো যে পার্ট, প্রত্যেকটা পার্ট, ধর্ষণ এবং খুন,
অ্যাজ ওয়েল অ্যাজ লার্জার কনস্পিরেসি, যেটা ডিমান্ড করেছে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে তুষার মেহতা, মাননীয় সলিসিটর জেনারেল, সেটা অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে পুরো বিষয়টা সাধারণ মানুষের সামনে আনার দায়িত্ব হচ্ছে তদন্তকারী সংস্থা সিবিআই। এই জায়গা থেকে অবশ্যই সাপ্লিমেন্টারি চার্জশিটে আদৌ কোনো কিছু থাকে, তথ্য প্রমাণ লোপাটের জন্য কাউকে সামনে আনা হয় কিনা, সাপ্লিমেন্টারি চার্জশিট আদৌ পেশ করা হয় কিনা, আইনি লড়াই কোন পথে যাবেন আন্দোলনকারীরা, নজর থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।